আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের দ্বাদশতম ও শেষ লেকচারে। গত ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজ আমরা সৃজনশীল প্রশ্নের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য পূর্বের লেকচারগুলো অবশ্যই আগে শেষ করতে হবে। গত লেকচারে আমরা 3টি সৃজনশীল রুলস আলোচনা করছি। আজ আমরা বাকি 3টি সৃজনশীল রুলস আলোচনা করব। সৃজনশীল রুলস 4, সুদের হার নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সুদের হার নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অঙ্কে শুধু টাকা এবং বছর দেয়া থাকে, কোনো সুদের হার দেয়া থাকে না। আমাদের লেকচার শিট বইয়ের 3.29 পৃষ্ঠার নাম্বার 41 এই উদাহরণটা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন, জনাব শাকিল তার পুরাতন গাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা পেলেন, যা ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে পারলেন পদ্মা ব্যাংকে জমা রাখলে 5 বছর শেষে 7 লাখ টাকা এবং গড়াই ব্যাংকে জমা রাখলে 4 বছর শেষে 6,50,000 টাকা পাবেন। লক্ষ্য করুন, এখানে আমাদের অঙ্কটিতে বছর এবং টাকার পরিমাণ দেয়া আছে, কোনো সুদের হার দেয়া নাই। তাই গ নম্বরে আমাদের উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলেছে। আপনারা লক্ষ্য করুন, গতের সুদের হার নির্ণয় করতে বলেছে। আমরা আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে লগ এবং রুটের মাধ্যমে কিভাবে সুদের হার নির্ণয় করব তা আমরা একাধিক উদাহরণ দেখিয়েছি। এবার লক্ষ্য করুন, ঘতে আমাদের সুদের হারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলেছে। যেহেতু ঘতে পদ্মা ব্যাংকের সুদের হার বের করা হয়েছে, তাই ঘতে গড়াই ব্যাংকের সুদের হার বের করলেই হবে, অর্থাৎ তাহলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আবার লক্ষ্য করুন, অঙ্কটিতে বর্তমান মূল্য অর্থাৎ 5 লক্ষ টাকা দেয়া আছে এবং ভবিষ্যৎ মূল্য দেয়া আছে 7 লাখ টাকা এবং 6,50,000 টাকা এবং বছরও দেয়া আছে। তাই আমরা সুদের হার বের করে সিদ্ধান্ত নিতেছি। কিভাবে 5 লাখ টাকা বর্তমান মূল্য এবং কিভাবে 7 লাখ টাকা এবং 6,50,000 টাকা ভবিষ্যৎ মূল্য, এগুলো আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে। এবার গতে আমরা পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করব। আপনারা লক্ষ্য করুন যে এখানে বর্তমান মূল্য 5 লক্ষ টাকা, ভবিষ্যৎ মূল্য 7 লক্ষ টাকা এবং মেয়াদকাল 5 বছর। তাহলে সুদের হার আমরা কিভাবে বের করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুদের হার বের করার যে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, এগুলো আমরা আগেই বলেছি, এগুলো আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেটর সলিউশন সহ আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে প্রথমে যে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখেছি, আপনারা চাইলে এখানে বর্তমান মূল্যের সূত্রটাও লিখতে পারবেন। কারণ হচ্ছে সুদের হার বের করার ক্ষেত্রে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য যে কোনো একটা সূত্র লিখলেই হবে, রেজাল্ট সেমই আসবে। তাহলে পদ্মা ব্যাংকের সুদের হার হচ্ছে 6.96%। এবার আমরা ঘ নম্বরে গড়াই ব্যাংকের সুদের হার বের করব, তারপরে সিদ্ধান্ত নিব। তাহলে আমাদের বর্তমান মূল্য 5 লাখ টাকা ঠিক থাকবে, গড়াই ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে 6,50,000 টাকা এবং মেয়াদকাল হবে 4 বছর। তাহলে গড়াই ব্যাংকের সুদের হার হচ্ছে একইভাবে আমরা পদ্মা ব্যাংকে যেভাবে সুদের হার বের করেছি সে একইভাবে গড়াই ব্যাংকের সুদের হার আমরা বের করব। তাহলে গড়াই ব্যাংকের সুদের হার হচ্ছে 6.78%। আমরা যেহেতু ব্যাংকে টাকা জমা রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ব্যাংক থেকে সুদের হার বেশি পাবো সেটাই আমাদের জন্য লাভজনক হবে। আপনারা লক্ষ্য করুন, পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার 6.96% এবং গড়াই ব্যাংকের সুদের হার 6.78%। তাহলে পদ্মা ব্যাংকের সুদের হার বেশি, তাহলে মিস্টার শাকিলে পদ্মা ব্যাংকে টাকা জমা রাখাই লাভজনক হবে। আমরা আমাদের 10ম লেকচারে সুদের হার নির্ণয়ের করার বিভিন্ন শর্টকাট কৌশল, যেমন রুল 72, রুল 70, রুল 69 দেখিয়েছি। আমরা এই অঙ্ক ক্ষেত্রে ওই রুলসগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু কেন করি নাই? কারণ হচ্ছে যে এখানে আমাদের টাকা দ্বিগুণ হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা 10ম লেকচারে যে রুলগুলো ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বছরের সুদের হার নির্ণয় করে দেখিয়েছি তা কিন্তু যথার্থ না। অর্থাৎ এই রুলগুলো ব্যবহার করে আমি প্রকৃত ফলাফলের কাছাকাছি ফলাফল পাবো। আমাদেরকে যদি প্রকৃত ফলাফল পেতে হয় তাহলে অবশ্যই লগ এবং রুল ব্যবহার করে অঙ্ক করতে হবে। সর্বশেষ আরো একটি বিষয়, রুল 72 ব্যবহৃত হয় বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, রুল 69 ব্যবহৃত হয় অবিরত চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তাহলে মাঝামাঝি রুল 70 আমরা ব্যবহার করেছি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আমরা যদি অবিরত চক্রবৃদ্ধির ক্ষেত্রে রুল 79 এর সাথে অর্থাৎ সূত্রের সাথে 0.35 যোগ করি, তাহলে আমাদের ফলাফল আরো নিখুঁত হবে। সৃজনশীল রুল 5, কিস্তি নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। কিস্তি নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বার্ষিক ভিত্তি বা কিস্তি
নির্ণয় করে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য এবং সুদের হার বছর দেয়া থাকে। আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন। এই উদাহরণটি আমাদের বইয়ের 3.15 পৃষ্ঠা নাম্বার 36। এখানে আমরা দেখতে পাচ্ছি জনাব রহিম ব্যাংক থেকে বার্ষিক 10% সুদে 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। যেহেতু ঋণ গ্রহণ করছে তাহলে এটি বর্তমান। আগামী 5 বছর প্রতি বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করবেন। জনাব রহিমের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। গ, তাহলে গতে আমরা কিস্তি বা বার্ষিক ভিত্তি বের করতে হবে, তাই সরাসরি কিস্তি বা বার্ষিক ভিত্তি নির্ণয় করতে হবে। ঘ নম্বরে প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণে কি প্রভাব পড়বে তা আমাদের কাছে জানতে চায়। সরকার সিদ্ধান্ত নিতে বলছে কিস্তি নির্ণয়ের মাধ্যমে। তাহলে ঘতে আমরা আবার কিস্তি নির্ণয় করে সিদ্ধান্ত নেব। কিভাবে কিস্তি বা বার্ষিক ভিত্তি নির্ণয় করতে হবে তা আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে আলোচনা করেছি। আমরা এবার গ নম্বরের জন্য আমরা কিস্তি নির্ণয় করলাম। এখানে আমাদের কিস্তির পরিমাণ আসছে 2,63,797.53 টাকা। এখানে আমরা সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র ব্যবহার করেছি, কারণ হচ্ছে এখানে প্রতি বছরের শেষে কথাটা বলেছে। এবার ঘ নম্বরে আমরা অগ্রিম বার্ষিক ভিত্তির বর্তমান মূল্যের সূত্র লিখে কিস্তি বের করেছি, কারণ হচ্ছে আমাদের ঘ নম্বরে বলছিল প্রতি বছরের শুরুতে। তাহলে আমরা জানি প্রতি বছরের শুরুতে বললে অগ্রিম বার্ষিক ভিত্তির বর্তমান মূল্যের সূত্র হয়। সেক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ আসছে হচ্ছে 2,39,815.92 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণ আমাদের হ্রাস পাচ্ছে। কত টাকা হ্রাস পাচ্ছে সেটা আমরা বিয়োগ করে দেখিয়েছি, 23,981.57 টাকা। এবার আমরা সৃজনশীল রুলস 6 নিয়ে আলোচনা করব। ঋণ পরিশোধ সূচির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। ঋণ পরিশোধ সূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটি ঋণ পরিশোধ সূচি তৈরি করতে বলে। সেক্ষেত্রে প্রথমে ঋণের কিস্তি নির্ণয় করতে হয়। অনেক সময় ঋণের কিস্তি অঙ্কের মধ্যে দেয়া থাকে। যদি দেয়া থাকে তাহলে ঋণের কিস্তি নির্ণয় করতে হবে না, শুধু ঋণ পরিশোধ সূচক করলেই হবে। আমরা খেয়াল করি যে এখানে আমরা একটা উদাহরণ দেখিয়েছি। উদাহরণটি হচ্ছে 3.35 আমাদের লেকচার শিট বইয়ের 42 নম্বর পৃষ্ঠা। জনাব ফয়সালের এই অঙ্কটি আমরা অতীতে অনেকবার করেছি, আমাদের লেকচারগুলোতে দেখেছি। যেখানে আমাদের গ নম্বরে ঋণের কিস্তি নির্ণয় করতে বলছে, অর্থাৎ বার্ষিক ভিত্তি নির্ণয় করতে বলছে, এবং ঘ নম্বরে আমাদেরকে প্রশ্ন করছে যে ঋণ পরিশোধ সূচিতে জনাব ফয়সালের পরিশোধিত আসলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাবে। উক্তিটির যৌক্তিকতা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। তাহলে আমরা যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের প্রথমে ঘ নম্বর রিকোয়ারমেন্টের জন্য ঋণ পরিশোধ সূচি করতে হবে। আমরা গ নম্বরে সহজভাবে ঋণ পরিশোধ সূচি এখানে দেখিয়ে দিয়েছি। এই ক্যালকুলেশনটা, এই অঙ্কটা আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে একাধিকবার করা হয়েছে, এটা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। আমরা চলে যাব এবার ঘ নম্বর রিকোয়ারমেন্টে। আপনারা খেয়াল করুন, আমাদের এখানে ঋণের কিস্তির পরিমাণ হয়েছে 3,15,770 টাকা। তাহলে জনাব ফয়সালের ঋণ পরিশোধ সূচি আমরা এখানে দেখিয়েছি। আমরা আবারও বলি কিভাবে ঋণ পরিশোধ সূচি করতে হবে সেটা আমরা পূর্ববর্তী লেকচারে আমরা দেখিয়ে দিয়েছি। ঋণ পরিশোধ সূচি গণনা কিভাবে করতে হয় সেটা কিন্তু নবম লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন এখানে কিভাবে গণনা করা হয়েছে এই ঋণ পরিশোধ সূচি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব না। খেয়াল করুন, এই ঋণ পরিশোধ সূচিতে জনাব ফয়সালের ঋণ পরিশোধের প্রতি বছর পরিশোধিত কিস্তির পরিমাণ সমান 3,15,770 টাকা করে 4 বছর ঋণ পরিশোধের কিস্তির পরিমাণ সমান, কিন্তু তার সুদের পরিমাণ অর্থাৎ সুদ পরিশোধের পরিমাণ প্রথম বছর 1 লাখ, তারপরে 78,453 টাকা, এইভাবে প্রতি বছর কমতেছে। অন্যদিকে আসল পরিশোধের পরিমাণ প্রথম বছর 2,15,470 টাকা, পরে 2,37,017 টাকা, এইভাবে ক্রমাগতভাবে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি ঋণ পরিশোধ সূচিতে জনাব ফয়সালের পরিশোধিত আসলের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। এই উক্তিটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আপনি আমাদেরকে কমেন্টস বক্সে জানেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের লেকচার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন, যাতে অন্যরা উপকৃত হতে পারে।